তোমাদের বহু অনুরোধের পর আজকের এই ভিডিও। দেখো, তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো যে আজকে তোমাদের এই টপিক হতে চলেছে ষষ্ঠ অধ্যায়ের উপর। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন। দেখো, এই অধ্যায়টা তোমাদের মাধ্যমিকের বেশিরভাগ ছেলে মেয়েদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে এবং অনেক বড় একটা অধ্যায় বলে মনে হচ্ছে। তোমরা অনেকেই ভাবছো যে পরীক্ষার আগে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে এই অধ্যায়টা কিভাবে তোমরা শেষ করবে। ঠিক আছে, তো আজকে চলো এই অধ্যায়টা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে শেষ করে দিই। এবং এই অধ্যায়ের কিছু কিছু পয়েন্ট রয়েছে, কিছু কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো অবলম্বন করলে আমরা খুব সহজে একটা প্রশ্নকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে এবং নিজের ভাষাতে লিখতে পারবো। ঠিক আছে, আমরা যেমন অঙ্কতে একটা সূত্র অবলম্বন করে প্রচুর অঙ্ক করে দিতে পারি, সেরকম আমরা এই অধ্যায় থেকে, ইতিহাসের এই ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটা প্রশ্নকে অবলম্বন করে এবং একটা সূত্রকে অবলম্বন করে অনেকগুলো প্রশ্নের উত্তর নিজের ভাষাতে লিখে দিয়ে আসতে পারবো। তো চলো, সেই ট্রিক্সটা আমি ভিডিও শেষে বলে দেবো, সেই জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হচ্ছে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তবে এই ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ একটা অধ্যায় ভিত্তিক, তো একটু ধৈর্য ধরে দেখো, পুরোটা বুঝতে পারবে। দেখো, 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন, এখানে তোমাদের একটা প্রথমে প্রশ্ন আসবে যে এখানে কংগ্রেস তো সেই সময়কার পলিটিক্যাল একটা পার্টি ছিল, কিন্তু কংগ্রেসের নাম কেন নথিভুক্ত হয়নি এই অধ্যায়ে? শুধুমাত্র বামপন্থী কেন এই আন্দোলনে যুক্ত ছিল? দুটো পলিটিক্যাল পার্টি কিন্তু যুক্ত ছিল। এই দুটো পলিটিক্যাল পার্টির পেছনে একটু মজাদার বিষয় রয়েছে। কেন শুধুমাত্র বামপন্থীরা এখানে জায়গা পেল? শুধুমাত্র কেন বামপন্থীদের নাম এই অধ্যায়ে এলো? কেন কংগ্রেসরা এখানে নাম এলো না, বা কেন কংগ্রেসরা এখানে স্থান পেলো না, এই সম্বন্ধে কিন্তু তোমাদের জানাবো। যেটা অধ্যায় রয়েছে সেটাই জানাবো, অধ্যায়ের বাইরে কিচ্ছু জানাবো না। তো দেখো, এখানে এই অধ্যায় পড়তে গেলে একটু বাবা তোমাদের পলিটিক্যাল বিষয়টা একটু বুঝতে হবে। ঠিক আছে, পলিটিক্যাল পার্টি সম্বন্ধে একটু, একটু বেশি নয়, একটু 1% তোমাদের একটু জ্ঞান রাখা দরকার এই অধ্যায়ে। বোঝা গেল? তো দেখো, প্রথমেই আমরা শুরু করি কৃষক আন্দোলন দিয়ে। অধ্যায়টা পুরোটাই সহজ, তোমাদের কাছে কঠিন লাগছে একটুকু, শুধু কনসেপ্টটা ক্লিয়ার নেই। বোঝা গেল? শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই অধ্যায়টা তোমাদের কাছে সহজ বলে মনে হবে। কোনো কঠিন নেই, পুরো সহজ আছে। প্রথমেই আসি আমরা কৃষক আন্দোলন সম্বন্ধে। কৃষক, দেখো, আন্দোলন হয় কেন? আন্দোলন হয় কিছু কারণবশত, যে কারণগুলো সাধারণ মানুষদের ওপর অনেকটা মানে অত্যাচারের মতো লাগে, যে কারণগুলো সাধারণ মানুষকে পোষাতে পারে না। ঠিক আছে, সরকারের দমন পীড়ন নীতি, এই সমস্ত কারণেই কিন্তু আন্দোলন হয়ে থাকে। এবং আমি তো বলেইছি তোমাদের প্রথম থেকে যে এই অধ্যায়ে তোমাদের এই মানে মাধ্যমিক লেভেলে তোমাদের যা যা আন্দোলন হয়েছিল তৎকালীন ভারতে, অর্থাৎ স্বাধীনতার পূর্বে, সমস্ত কারণের পেছনে কিন্তু একজনারই হাত ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার। কৃষক আন্দোলন কেন বাদ যায়? কৃষক আন্দোলনে কিন্তু ব্রিটিশ সরকারের হাত ছিল। কি কি হাত ছিল? প্রথমত অত্যাচার। ঠিক আছে, কি রকম অত্যাচার? অত্যাচারেরও তারা 4টে ভাগে ভাগ করেছিল ব্রিটিশ সরকার। দেখো, প্রথম হচ্ছে খাজনা বৃদ্ধি। খাজনা বৃদ্ধি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কৃষক আন্দোলনের ক্ষেত্রে। দেখো, আমরা এমনও অনেক আন্দোলন দেখতে পাবো, অনেক সত্যাগ্রহ আমাদের কৃষক আন্দোলন সম্বন্ধে কিন্তু জ্ঞান দেবে। সেখানে আমরা দেখব যে কৃষকদের ওপর 35% কর আরোপ করা হয়েছিল, খাজনা বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, দেখো, কৃষকরা তো সেই তৎকালীন ভারত থেকে এখনো পর্যন্ত মানে ভালোভাবে স্টেবল হতে পারেনি। কৃষকদের উপর যদি এত বৃহৎ পরিমাণে একটা কর আরোপ করা হয়, তাহলে কৃষকরা দেবে কোথা থেকে? ঠিক আছে, আর এই কর যখন দিতে না পারলো, এই খাজনা যখন কোষাগারে জমা দিতে তারা না পারলো, তখন দুজন তাদের উপর অকথ্য অত্যাচার চালাতো। কে? কোম্পানি এবং জমিদার। এই কোম্পানি এবং জমিদার, এই দুজন মিলেই কিন্তু, সরি, কোম্পানি নয়, ব্রিটিশ সরকার তখন, একেবারে ব্রিটিশ সরকার, কেন্দ্রীয় সরকারের তখন শাসন চলছিল। ব্রিটিশ সরকার এবং জমিদার মিলেই কিন্তু কৃষকদের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালাতো। আরেক কি রকম অত্যাচার? জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা হতো। কি রকম উচ্ছেদ? দেখো, এই যে খাজনা বৃদ্ধির পর যখন কৃষকরা খাজনা দিতে পারছে না, তখন কি করবে? তখন জমিদাররা কিছু তাদের কর্মচারীদেরকে নিয়ে দমন পীড়ন চালাতো এবং তাদেরকে, কৃষকদের নিজের জমি যেগুলো ছিল কৃষকদের থেকে কেড়ে নিত এবং কৃষকদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিত। মানে কৃষকদের আর কোনো অধিকার থাকতো না। 3 নম্বর বলতেই পারো তোমাদের জমিদারি শোষণ। ঠিক আছে, 3 নম্বর অত্যাচার কৃষকদের ওপর জমিদারি শোষণ। জমিদার কি করতো? যদি খাজনা পেত না বা খাজনা যদি দিতে পারতো না কৃষকরা, তখন কি করতো? 1 নম্বর জমি তো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো,
কিন্তু তাদের কাছে যা যা গবাদি পশু থাকতো, হাঁস, মুরগি, ছাগল, গরু, ভেড়া, যা কিছু, সমস্ত কিছু লুণ্ঠন করা হতো। ঠিক আছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হতো, বাড়ির যে সমস্ত মহিলারা থাকতো তাদের ওপর কিন্তু অত্যাচার করা হতো। বোঝা গেল? জমিদারি শোষণ কিন্তু কৃষকদের ওপর থামেনি, তখনও কিন্তু জমিদারি শোষণ চলতো। তারপর 4 নম্বর অত্যাচার। এই অত্যাচার গুলো কিন্তু আমাদের কৃষক যে সমস্ত সম্প্রদায় ছিল তারা কিন্তু তৎকালীন ভারতে সহ্য করে এসেছে। বোঝা গেল? তারপর লুণ্ঠন। লুণ্ঠনের প্রতি কিন্তু কৃষক বিদ্রোহ একেবারে মানে কি বলবো, একেবারে ঘেটে ঘ হয়ে গেছিল কৃষকরা। তাদের মধ্যে থেকে গবাদি পশু থেকে শুরু করে, জমানো টাকা থেকে শুরু করে, বাড়ি ঘর থেকে শুরু করে, জমি পর্যন্ত সমস্ত কিছু তাদের কাছে লুণ্ঠন করা হচ্ছিল। তারা যখন তাদের কাছে কিছুই নেই, তাদের যখন পিঠটা দেওয়ালে ঠিকে গেছে, তখন তারা আর কিছু করতে পারবে না। তখন শুধুমাত্র একটা পথই থাকবে, সেটা হচ্ছে আন্দোলন, বিদ্রোহ। সেটাই করেছিল কৃষকরা। কৃষকরা কিন্তু এমনি এমনি বিদ্রোহ করেনি। ঠিক আছে, কৃষকরা অত্যন্ত শান্তপ্রিয় সম্প্রদায় ছিল। কৃষকরা আমাদেরকে ভাত জোগাচ্ছে, তারা কেন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে? তাই তো, সরকারের বিরুদ্ধে এই কারণগুলোর জন্যই দাঁড়িয়েছিল। তোমাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় এই কটা কারণের বেসিস করে, বা এইগুলো কারণের বেস করে যদি একটা প্রশ্ন করা হয় যে ভারতে কৃষক আন্দোলন কেন হয়েছিল, ভারতে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো। দেখো, তোমরা এখন কারণগুলো কিন্তু বলতে পারবে। এই যে বিভিন্ন অত্যাচার হয়েছিল, তারপর বিভিন্ন লুণ্ঠন হয়েছিল, তারপর জমিদারি শোষণ হয়েছিল, কোম্পানির কর আরোপ হয়েছিল, এগুলো তোমরা বলতে পারবে। কিন্তু প্রসার সম্পর্কে কি তোমরা জানলে? প্রসার সম্পর্কে চলো তোমাদেরকে এবার ধারণাটা দিই। দেখো, এই আন্দোলন, কৃষক আন্দোলন সম্বন্ধে আমরা কিন্তু অনেকগুলো সত্যাগ্রহ করব। সেই সত্যাগ্রহ সম্বন্ধে গান্ধীজির অবদান অনেক রয়েছে। ঠিক আছে, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, দ্বিতীয় সত্যাগ্রহ এবং তৃতীয় সত্যাগ্রহ, এই সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার। তো প্রথম সত্যাগ্রহ চলো, বারদৌলি সত্যাগ্রহ। বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। ঠিক আছে, এখানে কর আরোপের ব্যাপারটাও আমরা কিন্তু খুব ভালোভাবে পড়বো। এবং বারদৌলি সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সরকার চাপে পড়ে কৃষকদের কাছ থেকে করটাকে অনেকাংশে হ্রাস করেছিল। টোটাল বলতে পারো মোটামুটি 6% নিয়ে এসেছিল, 35% থেকে 6%। বারদৌলি সত্যাগ্রহের পর, বারদৌলি সত্যাগ্রহের চাপে সরকার কর আরোপ করেছিল। বোঝা গেল? তারপর চলো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। এটা কিন্তু অনেকবার এমসিকিউ, এসএকিউ এগুলোতেও আসে, ভালো করে শুনে নাও, ভালো করে লিখে নিতে পারো। প্রথম সত্যাগ্রহ গান্ধীজির হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। দ্বিতীয় সত্যাগ্রহ কি? আহমেদাবাদ সত্যাগ্রহ। তারপর 3 নম্বর সত্যাগ্রহ গান্ধীজির, তৃতীয় সত্যাগ্রহ হচ্ছে খেদা সত্যাগ্রহ। এই 4টে সত্যাগ্রহ তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আর এই সত্যাগ্রহ তোমরা কিছু না কিছু ভাবে কৃষক এবং শ্রমিকদের কিন্তু মেলবন্ধন পাবে। এই সত্যাগ্রহগুলো শ্রমিক এবং কৃষকদের বেস্ট করেই গড়ে উঠেছে। এর পরবর্তীতেও অনেক আন্দোলন রয়েছে, অনেক বিদ্রোহ হয়েছে, সেগুলো সম্বন্ধে একটু তোমাদের ধারণা দিয়ে দিই। তারপরে হচ্ছে তোমাদের একা আন্দোলন। একা আন্দোলন সম্বন্ধেও তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। এখানে একটা কথা বলে রাখি, একা আন্দোলন মানে কিন্তু একা একা আন্দোলন করা নয়, এটা একতা। ঠিক আছে, কৃষকদের মধ্যে যে একতা ছিল, সেই একতাকে একসঙ্গে এখানে এক কথায় একা আন্দোলন বলা হচ্ছে। একা আন্দোলন মানে কিন্তু একা একা করা নয়, একতা মানে একসঙ্গে আন্দোলনটাকে করা। ঠিক আছে, তারপর বখস্ত আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন সবসময় মনে রাখবে, তেলেঙ্গানা আন্দোলন ছিল সশস্ত্র কৃষক আন্দোলন। ঠিক আছে, সশস্ত্র কৃষক আন্দোলন ছিল তেলেঙ্গানা আন্দোলন, এবং সশস্ত্র কৃষক প্রথম আন্দোলন ছিল এই তেলেঙ্গানা আন্দোলন। ভালো করে এই ছোট ছোট পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। তারপর চলো এরপরে আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বামপন্থী আন্দোলন। বামপন্থীরা কিভাবে কাজ করেছিল এবং বামপন্থীরা কৃষকদের এবং শ্রমিকদের পাশে কিভাবে দাঁড়িয়েছিল, চলো একটু জেনে নেওয়া যাক। দেখো, প্রথমত কৃষকদের বিশ্বাস অর্জন করেছিল। তুমি যখন একটা কোনো পার্টি গঠন করছো, তোমাকে প্রথমে জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। তো বামপন্থীরা কি করলো, দেখলো যে কৃষকরা এখন খুব আন্দোলনমুখী হয়ে রয়েছে, এখন কৃষকদের বিশ্বাস অর্জন করতে হবে। তারা এমন কিছু কার্যকলাপ করলো যেটাতে কৃষকদের আকর্ষণ করলো, কৃষকদের বিশ্বাসটাকে অর্জন করলো কারা? বামপন্থীরা। ঠিক আছে, বামপন্থীদের এখান থেকে কিন্তু উদ্ভব হচ্ছে। এবং বামপন্থীদের তোমরা হয়তো অনেকবার শুনেছো রুশ বিপ্লব সম্বন্ধে, লেনিন সম্বন্ধে। ঠিক আছে, এখানেও কিন্তু বামপন্থী যোগ রয়েছে।
তো এই কৃষকদের বিশ্বাস যখন অর্জন করতে শুরু করলো বামপন্থীরা, তখনই কিন্তু বামপন্থীরা ভালোভাবে একটু হাই লেভেলে চলে গেল এবং কৃষকদের সাথে আন্দোলনে জড়িয়ে পড়লো এবং কৃষকদেরকে ভালোভাবে সাপোর্ট করতে লাগলো। ঠিক আছে, তারপর দ্বিতীয় দেখো কৃষক আন্দোলনের গতি বৃদ্ধি। আমরা যখন কংগ্রেসের অবদান পড়বো এই কৃষক বিদ্রোহে, তখন আমরা দেখব কংগ্রেসরা কিন্তু অনেক সময় মানে রাশ টেনে দিত। ঠিক আছে, এটা আমরা যখন কৃষক আন্দোলনে যখন কংগ্রেসের অবদান পড়বো তখন আমরা জানবো। কিন্তু এখানে যখন বামপন্থী পড়তে যাবো, বামপন্থীরা কৃষকদের যে আন্দোলনের গতি, সেই গতিটাকে অনেকটা বৃদ্ধি করেছিল। বামপন্থী আন্দোলনে বামপন্থীদের আসার ফলে কৃষকরা একটা নতুন আশার আলো দেখেছিল। বোঝা গেল, এটাও কিন্তু বামপন্থীদের একটা প্লাস পয়েন্ট। তারপর দেখো 3 নম্বর হচ্ছে বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে, অর্থাৎ বিশ্বযুদ্ধের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও কিন্তু কৃষকদের মানে সঙ্গ ছাড়েনি বামপন্থীরা। অর্থাৎ বিশ্বযুদ্ধের পরবর্তীতেও বামপন্থীরা কিন্তু কৃষকদের সাথ ছাড়েনি, কৃষকদের আন্দোলনকে আরো বৃদ্ধি করেছিল। বোঝা গেল। তারপর 4 নম্বর, কৃষকদের ওপর কমিউনিস্টদের প্রভাব বিস্তার করেছিল। শুধুমাত্র কিন্তু মানে তুমি সঙ্গ দিচ্ছ সেটা করলে হবে না, তোমার ব্যাপারেও তাদেরকে জানাতে হবে। তুমি একটা পার্টি গঠন করেছো, তুমি হয়তো আজকে স্টুডেন্টদের প্রতি দাঁড়াচ্ছ, কিন্তু স্টুডেন্টদেরকে তোমার বৈশিষ্ট্য জানাতে হবে, তোমার যে আদর্শ রয়েছে সেই আদর্শটা জানাতে হবে, তোমার পার্টির যে আদর্শ রয়েছে, ঠিক আছে, সেই আদর্শটা জানাতে হবে, তবেই তো তাদের উপর প্রভাবটা বিস্তার হবে। না হলে প্রভাব বিস্তার করতে অনেক সময় লাগবে এবং প্রভাব বিস্তার নাও হতে পারে। প্রভাব বিস্তার করতে গেলে কিন্তু তোমার গুণগান গাইতেই হবে। তো এইভাবেই কিন্তু কৃষকদের ওপর তার প্রভাব বিস্তার করলো কে, বামপন্থীরা। তারপর শ্রমিকদের মধ্যে বামপন্থী ঝোঁক বৃদ্ধি পায়। এখানে কিন্তু দেখো কৃষকরা যে এত করছে, বামপন্থীরা যে কৃষকদের জন্য এত করছে, বামপন্থীরা মারও খাচ্ছে কৃষকদের জন্য, বামপন্থীরা কৃষকদের পাশে সবসময় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এই কারণে কিন্তু কৃষকরা বলছেন না, বামপন্থীরা আমাদের অনেক করছে, বামপন্থীরা আমাদের গুরু। বামপন্থীদের উপর বামপন্থীদের প্রতি, বামের প্রতি তাদের কিন্তু অনেক ঝোঁক বেড়ে গেল। ঠিক আছে, যেমন ছোট ছেলে যেমন একটা খেলনা নেওয়ার জন্য ঝোঁক করে, সেরকম চাষিদের যে সেরকম কৃষকদেরও কিন্তু একটা ঝোঁকের সৃষ্টি হলো তাদের উপর বা তাদের দিকে, বামপন্থীদের দিকে। এটা সর্বদাই মনে রাখবে। তারপর আন্তর্জাতিক পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যে আশার আলো জাগিয়েছিল। ঠিক আছে, আন্তর্জাতিক থেকে এখানে কিন্তু আন্তর্জাতিক যখনই বলবে তো রুশ বিপ্লব। ঠিক আছে, রুশ বিপ্লব সব সময় মনে রাখবে, যখন এখানে বলবে আন্তর্জাতিক স্তরে কিন্তু রুশ বিপ্লব বামপন্থীদের একটা খুব বড় প্লাস পয়েন্ট। এবং ভারতীয় কৃষকরা বুঝেছিল যদি রাশিয়াতেও হতে পারে তাহলে ভারতবর্ষে কেন হবে না, এই করেও কিন্তু তাদের মধ্যে অনেক বিস্তার লাভ হয়েছিল এবং একটা আশার আলো তারা দেখতে শুরু করেছিল কৃষকরা বামপন্থীদের মাধ্যমে। তারপরে পরিবর্তনশীল নীতি। দেখো এখানে একটা মাইনাস পয়েন্ট রয়েছে বামপন্থীদের। বামপন্থীরা অনেক নীতি প্রয়োগ করেছিল, আবার সেই নীতিগুলোকে বারবার পরিবর্তন করেছিল। পরিবর্তনশীল নীতির কারণে অনেক সময় কৃষকরা ভেবাচাকা খেয়ে যেত যে মানে বামপন্থীরা কি করতে চাইছে। ঠিক আছে, অনেক সময় বামপন্থীরা সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু সাপোর্ট করছে কৃষকদের, কিন্তু তারা যে নীতিগুলো প্রয়োগ করেছিল সেই নীতিগুলো একবার চেঞ্জ করছে, আবার নতুন আনছে, আবার চেঞ্জ করছে, আবার নতুন আনছে, এই করে করে কৃষকরা কিন্তু অনেক ভাবাচাকা খেয়ে গেছিল তারা কি করবে আর কি করবে না। বোঝা গেল, এটা কিন্তু মাইনাস পয়েন্ট বামপন্থীদের ক্ষেত্রে। এবার চলো কংগ্রেসে ঢোকা যাক। আচ্ছা, এখানে কিন্তু একটা খুব বড় প্রশ্ন যে কংগ্রেসরা কেন এখানে জায়গা পেল না, অধ্যায়ে কেন শুধুমাত্র বামপন্থীদের নাম দেওয়া হলো। এবার এই যে জায়গাগুলো বলবো, এই মেন পয়েন্টগুলো যেগুলো বলবো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কংগ্রেস কেন এখানে ঢুকতে পারলো না। ঠিক আছে, প্রথমেই চলো, কৃষকদের দরদি বন্ধু ছিল কে, গান্ধীজি। গান্ধীজিকে তারা গুরু বলে মানত। ঠিক আছে, কংগ্রেসের মধ্য থেকে গান্ধীজিকে তারা সবসময় সাপোর্ট করতো। কারা, কৃষকরা চাইতো যে সব সময় গান্ধীজি যেন তার পাশে থাকুক। কিন্তু কৃষকরা এখানে কিন্তু একটা মাইনাস পয়েন্ট রয়েছে। সেই মাইনাস পয়েন্টও কি না, অনেক সময় কৃষকরা যখন বিদ্রোহ মুখে হতো, যখন সশস্ত্র বিপ্লবীর বা সশস্ত্র বিপ্লব ধারণ করতো, সশস্ত্র মূর্তি ধারণ করতো, তখনই কিন্তু গান্ধীজি সেখান থেকে সাইড হয়ে যেত এবং কংগ্রেস কি করতো, কংগ্রেসের ওপর মহল অর্থাৎ গান্ধীজি বলতে পারো রাজ টেনে দিত। ঘোড়াতে যেমন রাজ টেনে দেওয়া হয়, ঘোড়া যেমন দাঁড়িয়ে যায়, সেই রকমই কৃষকদের রাজ টেনে দেওয়া হতো এবং কৃষকরা আশাহত হয়ে যেত, অর্থাৎ হতাশা জাগতো তাদের মনে।
এখান থেকে সৃষ্টি হলো, তাদের মনের মধ্যে এটা জাগতে শুরু করলো, বামপন্থী আমাদের জন্য যদি এত করতে পারে তাহলে আমাদের কংগ্রেস কেন করে না, কংগ্রেস আমাদেরকে কেন এত আশাহত করে দেয়, কেন এত হতাশার সৃষ্টি করে কংগ্রেস। এখানে কিন্তু কৃষকদের একটা অসন্তোষ সৃষ্টি হলো। দেখো আমরা সবসময় জেনেছি যে গান্ধীজি কোনোভাবে অহিংসাকে সাপোর্ট করতো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও অহিংসা মানে কিছু কিছু ক্ষেত্রেও এগুলোকে সাপোর্ট করা দরকার। মানে কি বলতো, যদি কোনো কৃষককে ইংরেজ সরকার পিটিয়ে মেরে দিচ্ছে, যদি কোনো কৃষককে ফাঁসিয়ে দিয়ে দিচ্ছে, গাছের ওপর ঝুলিয়ে দিচ্ছে, তখনও গান্ধীজি চুপ থাকবে? সেটা তারা কোনোভাবেই মেনে নিতে চাইলো না। এরপর যখন তারা বদলা নেবে, যখন তারা সশস্ত্র মূর্তি ধারণ করছে, তখন কি করছে, গান্ধীজি সাইড হয়ে যাচ্ছে। এটাই তাদের রাগের সৃষ্টি করলো, এটাই তাদের হতাশার সৃষ্টি করলো। কাদের না, শ্রমিকদের এবং কৃষকদের। শ্রমিকরাও কিন্তু এই মানে ট্রিটমেন্টের বাইরে ছিল না। শ্রমিকরাও যখন সশস্ত্র বিপ্লবী ধারণ করতো বা সশস্ত্র মূর্তি ধারণ করতো, তখন তাদের উপর রাজ টেনে দেওয়া হতো। অহিংসা নীতি কিন্তু কৃষকদের বিমুখ করে দেয়। অহিংসা নীতি বলতে তোমাদের যেটা এখনই বোঝালাম, এই অহিংসা নীতির ফলেই কিন্তু অনেক কৃষক বিমুখ হয়ে যায়। ফলে কংগ্রেস থেকে অনেকে বাদ পড়তে শুরু করে, কংগ্রেসের ওপর তাদের আর আস্থা থাকে না। যে কংগ্রেস দেখছে যে না, এর শান্তিভাবে কিছু হবে না, কিছু তো একটা করতেই হবে, সশস্ত্র রূপ তো ধারণ করতেই হবে। এবার আমরা যখন সশস্ত্র রূপ ধারণ করছি, তখন কংগ্রেস আমাদেরকে দমিয়ে দিচ্ছে, এ করে চলতে দেওয়া যায় না। ঠিক আছে, এটাও কিন্তু একটা খুব মাইনাস পয়েন্ট ছিল কংগ্রেসের দিকে। তারপর দেখো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 20-এর দশক পর্যন্ত শ্রমিক। এবার দেখো শ্রমিকদের জন্য কংগ্রেস কি কি করেছে। শ্রমিক আন্দোলনগুলো কংগ্রেসের নেতৃত্বাধীন ছিল। ঠিক আছে, 20 শতক পর্যন্ত শ্রমিক আন্দোলন যা যা ছিল, শ্রমিকদের প্রতি কংগ্রেসরা খুব ভাবতো, শ্রমিকদের আন্দোলনে তাদের সঙ্গ দিত এবং শ্রমিকদের অনেক সাহায্য করত কংগ্রেস। কিন্তু তারপরে কি হলো যে এমন বামপন্থীদের দিকে এত ভেসে গেল, শ্রমিক গুরুত্ব দিত বা বেশি সমর্থন করত। এখানে একটা টুইস্ট আছে, দেশীয় যে সমস্ত শিল্পপতিরা ছিল, শ্রমিকদের কিন্তু ভালোভাবে মাইনে দিত না, শ্রমিকদের বেতন বৃদ্ধি করতো না, শ্রমিকদের ওপর কিন্তু অনেকভাবে অত্যাচার করতো। ঠিক আছে, অল টাইম ডিউটি দিয়ে দিত তাদের ওপর, এরকম ভাবে বিভিন্ন ভাবে মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে তাদেরকে প্রচুর পরিমাণে খাটানো হতো। এই বিরুদ্ধে শ্রমিকরা, সাধারণ শ্রমিকরা শিল্পপতিদের থেকে অর্থাৎ শিল্পপতিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কিন্তু এখানে কংগ্রেস কি করলো, যখন দেখলো যে কংগ্রেস শিল্পপতিদের পক্ষ নিচ্ছে, তখন তখন শ্রমিকরা অটোমেটিকলি রেগে গেল এবং শ্রমিকরা আর কংগ্রেসকে পছন্দ করতে পারলো না, কংগ্রেস থেকে আস্তে আস্তে নিজেদের সরিয়ে নিতে থাকলো। 1918 সালে আহমেদাবাদের সুতা কলের শ্রমিক যে যারা ছিলেন, তাদেরকে নিয়ে 35% বেতন বৃদ্ধির দাবি তোলেন এবং সে বেতন বৃদ্ধিও হয়। কিন্তু এটাই ছিল তার প্রথম শ্রমিক আন্দোলন এবং শেষ শ্রমিক আন্দোলন। এর পরবর্তীতে গান্ধীজি শ্রমিকদের কাছ থেকে দূরত্ব বজায় করে এবং শ্রমিক আন্দোলনের থেকে অনেকটা দূরে সরে যেতে শুরু করে। এখান থেকেই শুরু হয় কংগ্রেস থেকে শ্রমিকদের একটু ব্যবধান শুরু হয়। এরপর শ্রমিকরা কি মনে করে, যখন গান্ধীজি আমাদের সাথে নেই, তাহলে হয়তো কংগ্রেসরা আমাদের আর কিছু করতে পারবে না। এর পরবর্তীতেও কিন্তু শ্রমিকরা কংগ্রেস থেকে আস্তে আস্তে নিজেদের সরিয়ে নিতে থাকলো। ইউসি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, শ্রমিকদের স্বার্থেও কিন্তু এআইটিইউসি গঠন করা হয়েছিল। তবে আমরা এতগুলো মাইনাস পয়েন্টের ভেতরেও কিছু কিছু প্লাস পয়েন্ট পাচ্ছি, কিন্তু এতগুলো মাইনাস পয়েন্ট হওয়ার পর কংগ্রেসের প্লাস পয়েন্টগুলো সেই মাইনাস পয়েন্টগুলো খেয়ে নিচ্ছে। ফলে আমরা এখানে ভালোভাবে বুঝতে পারছি কেন কংগ্রেসের নাম এখানে জড়িত নেই। এর পরবর্তীতে কৃষক এবং শ্রমিকরা যখন দেখলো যে রাশিয়াতে এত ভালোভাবে বিপ্লব হলো, রাশিয়াতে যখন রুশ বিপ্লব হলো, তখন ভারতেও কমিউনিস্টরা আমাদের পাশে দাঁড়াতে পারবে, কমিউনিস্টরাই আমাদের সঙ্গ দিতে পারবে। এর পরবর্তীতে কমিউনিস্টদের থেকে তারা অনেক সাপোর্ট পেলো, কমিউনিস্ট থেকে তারা অনেক কিছু পেয়েছিল, অনেক সাপোর্ট পেয়েছিল, যেমন তেমন অনেক ভাবে তারা বিভিন্ন আর্থিক সহায়তা পেয়েছিল। এর পরবর্তীতেই বামপন্থীদের থেকে বা বামপন্থীদের দিকে তারা অনেকটা ঝুঁকে গেছিল। ঠিক আছে, সেই জন্যই আমাদের এই অধ্যায়ে বামপন্থীদের নামটা হাইলাইট করা রয়েছে। এবার এই যে কৃষক আন্দোলন সম্বন্ধে এতগুলো বললাম, শ্রমিক আন্দোলন সম্বন্ধে এতগুলো বললাম এবং বামপন্থী সম্বন্ধেও এতগুলো বললাম, এখান থেকে দাদা কি গুরুত্বপূর্ণ আছে? দেখো আগের বছরে তোমাদের কিন্তু এখান থেকে একটা বড় প্রশ্ন এসেছিল বাবা রামচন্দ্র সম্বন্ধে। এবার এখান থেকে তোমাদের 4 নম্বরে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে, কিন্তু সেটা যদি আমরা একটা সূত্র অবলম্বন করে করতে পারি, তাহলেই কিন্তু আমরা সেখানে ভালোভাবে স্কোর করতে পারবো। আর সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, দেখো শ্রমিক আর কৃষক আন্দোলন সম্বন্ধে যা বিদ্রোহ হোক না হোক,
বা যা প্রশ্ন হোক না হোক, তোমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, যদি কোনো কারণ দেয়, যদি কৃষক আন্দোলন সম্বন্ধে লেখো বা কৃষক আন্দোলনের প্রসার বা শ্রমিক আন্দোলন সম্বন্ধে লেখো, এই তিনটের ক্ষেত্রে কিন্তু একটা সূত্র অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের অত্যাচার, জমিদারি শোষণ, লুণ্ঠন, এই সমস্ত খাজনা বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু উল্লেখ করতে হবে। আর এইগুলো পেলেই তোমরা ফুল মার্কস অবশ্যই তুলতে পারবে, ঠিক আছে? কারণ বিভিন্ন বিদ্রোহগুলোর পেছনে এর মূল কারণ হচ্ছে এই কোম্পানি এবং জমিদারি শোষণ। বোঝা গেল? তো এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে না প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের এই অধ্যায়টা খুব কঠিন বলেও মনে হবে, আর যদি এগুলোকে একটু ভালোভাবে ফলো করতে যাই তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এবার যদি তোমাকে প্রশ্ন করে যে কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলন সম্বন্ধে কিছু লেখো, বা বামপন্থীদের এবং কংগ্রেসদের, এবার তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে কংগ্রেস এবং বামপন্থীদের থেকে, এবার তোমার এবার তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে বামপন্থী এবং কংগ্রেসের যে সমস্ত আন্দোলন, সেই সমস্ত আন্দোলন সম্বন্ধে লেখো, তাহলে তোমাকে কি লিখতে হবে? এই যে কংগ্রেসরা কি করেছিল এবং বামপন্থীরা কি কি করেছিল সেগুলো একটু ছোট ছোট করে উল্লেখ করে দিতে হবে। যেমন কংগ্রেসরা কি করেছিল, কংগ্রেসরা শ্রমিকদের এবং কৃষকদের আশাহত করেছিল। সেখানে বামপন্থীরা কি করেছিল, বামপন্থীরা কৃষকদের নতুন আশার আলো দেখিয়েছিল। বামপন্থীরা সবসময় সাপোর্ট করত, যে সমস্ত আন্দোলনগুলো মনে হচ্ছে যে আন্দোলন হবে, যে সমস্ত সশস্ত্র বিপ্লবগুলো ছিল সেগুলোতে একটু সাপোর্ট করেছিল। সেখানে দেখা গেল কংগ্রেস সাপোর্ট একেবারেই করছে না, গান্ধীজি সাইড হয়ে যাচ্ছে, গান্ধীজি একেবারেই তাদের সাথ দিচ্ছে না। একটা বিদ্রোহ ছাড়া শ্রমিকদের আর কোনো আন্দোলন বা বিদ্রোহে সামিল হয়নি গান্ধীজি। এগুলো সম্বন্ধেও তোমাদেরকে কিন্তু একটু ছোট ছোট করে লিখতে হবে। এই অধ্যায়ে আমরা বিশেষ করে পড়ব সুভাষচন্দ্র বোসের একটা প্রশ্ন, যেটা হচ্ছে সব থেকে মানে গুরুত্বপূর্ণ তো বটেই এবং আমাদের পরবর্তীতেও কাজে লাগবে। এখন থেকে আমরা যদি জেনে নিই তাহলে সেটা কিন্তু অনেক ভালো হবে আমাদের জন্য। কোনটা না, ত্রিপুরা আন্দোলন। এর পরবর্তীতেও তোমাদের একটা, এর পরবর্তীতেও গান্ধীজি, এর পরবর্তীতেও তোমাদের এই অধ্যায়ে সুভাষচন্দ্র বোসের নামও তোমরা পাবে। সুভাষচন্দ্র বসু কেন কংগ্রেস থেকে বিতাড়িত হয়েছিল এই সম্বন্ধেও তোমরা ভালোভাবে ধ্যান ধারণা এই অধ্যায় থেকে পেয়ে যাবে। এবং সমাজতন্ত্রবাদে সুভাষচন্দ্র বোসের কিরূপ ভূমিকা ছিল সেই সম্বন্ধেও এই অধ্যায় থেকে তোমরা জানতে পারবে। তো মূল কনসেপ্টটা দাঁড়িয়ে রয়েছে এই অধ্যায় কৃষক এবং শ্রমিক আন্দোলনের উপর। শ্রমিক আন্দোলন অনেক দিন ধরে, অনেক বছর ধরে তোমাদের পরীক্ষাতে কিন্তু দেয়নি। শ্রমিক আন্দোলনটা একটু ভালো করে দেখে রাখবে। শ্রমিক আন্দোলন মানে কিন্তু একগাদা প্রশ্ন পড়া নয়। যেমন ভাবে বললাম, অত্যাচার, কি রকম অত্যাচার করতো, কি কি অত্যাচার করতো, কিভাবে এর সমাধান হলো, কোন কোন পলিটিক্যাল পার্টি এদের পক্ষে দাঁড়িয়েছিল, এইগুলো যদি তুমি লিখে দিয়ে আসতে পারো, একটা 8 নম্বরের প্রশ্ন লিখতে পারবে এবং একটা 4 নম্বরের প্রশ্ন আরামসে তুমি খুব ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবে। এখানে তুমি আশা রাখতেই পারো। এরকম ভাবে যদি তুমি ফলো করে লেখো, এরকম ভাবে যদি তুমি বুঝে বুঝে এখন থেকে ঘরে পড়ো, তাহলে তোমার এই অধ্যায় সেকেন্ড সেমেটিভ পরীক্ষার আগে অবশ্যই শেষ হবেই হবে। প্রশ্ন এলে এখান থেকে খুব ভালোভাবে লিখে দিতে পারবে।